চূড়ান্ত চুক্তিতে যদি ইরান শর্তগুলো না মানে তাহলে ইরানের উপর আমরা আবার বোমা হামলা করব। তখনই চীন এই ঘোষণাটা দিল, তারপরেই আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা ইগোতে লেগেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা যখন চূড়ান্ত, তখন নানান দিক থেকে নানা রকমের হিসাব নিকাশ শুরু হয়েছে। ইরানে বড় ধরনের মানবিক এবং পুনর্গঠনের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সাথে লেবাননেও চীন পুনর্গঠন এবং মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। এর বাইরে ইরানের জন্য, ইরানের পুনর্গঠনের জন্য এবং ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডকে নতুন করে বুস্ট করার জন্য একটি 30,000 কোটি ডলারের একটি বিনিয়োগ তহবিল গঠন করা হচ্ছে। আরব দেশগুলো এবং এশিয়ার বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর সহায়তায় একটা 30,000 কোটি ডলারের একটা তহবিল গঠন করা হবে, যেটি পুরাটাই কিন্তু বিনিয়োগ হবে। এর বাইরে মার্কিন যুক্তরাষ্ট্র যেই বলা হচ্ছে যে যদি চূড়ান্ত সমঝোতায় যদি পরিপূর্ণভাবে মিলে যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে বড় ধরনের পুনর্গঠনের কাজ করবে। বলা হচ্ছে যে এখানে প্রায় $300 বিলিয়ন নিয়ে তারা এগিয়ে আসবে। যদিও এর পেছনে ইরানের যেই তেল সম্পদ এবং গ্যাসের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি রয়েছে এবং এই দুটো সম্পদের নিয়ন্ত্রণ ডোনাল্ড ট্রাম্প নিতে চান। সেটি কতটুকু সম্ভব হবে তা আমরা পরে বিশ্লেষণ করছি। তো এই হচ্ছে অবস্থায়। আর এই যে চুক্তি বা এই সমঝোতায় পৌঁছানোর সাথে সাথে কিন্তু একটা ফলাফলও দেখা যাচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে ইরানের বন্দর থেকে অন্তত 3টি জাহাজ, যেদিন আমি ভিডিও করছি বুধবার, 3টি জাহাজ তেল বোঝাই করে বেরিয়ে গেছে। এটি হচ্ছে তাৎক্ষণিক ফলাফল, অর্থাৎ এই সমঝোতার যে একটা প্রাইমারি ফলাফল সেটি কিন্তু দেখা যাচ্ছে। এখন এই যে প্রাইমারি ফলাফল, সেটি পাশাপাশি ইরানকে ঘিরে যে একটা বিরাট অর্থনৈতিক কর্মকাণ্ডের যেই কার্যক্রম শুরু হওয়ার যেই পরিকল্পনা চলছে, পুনর্গঠনের যে পরিকল্পনা চলছে, এর পিছনেও কিন্তু ভূ রাজনীতি আছে, এর পেছনেও কিন্তু বাণিজ্যিক যে রাজনীতি সেটি আছে। সেটি একটা বড় দেখার বিষয়। তো আমরা বিষয়গুলো একটা একটা করে বিশ্লেষণ করি। এই যে চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে বলা হচ্ছে, এবং গত দুদিন থেকে ডোনাল্ড ট্রাম্প খুবই ইতিবাচক কথাবার্তা বলছিলেন। সেই ইতিবাচক কথার মধ্যেই তিনি ইতিবাচক এই কারণে বলছে যে দেখেন, এই চুক্তি যখন হতে যাচ্ছে, সমঝোতা যখন হতে যাচ্ছে, তখন ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর বেনিয়ামিন নেতানিয়াহুকে কিন্তু রীতিমতো ধমক দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যে আমরা যখন একটা চূড়ান্ত চুক্তির পর্যায়ে, মানে একটা সমঝোতার পর্যায়ে আছি, সেই সময় লেবাননে হামলা করাটা, সেই হামলাটাকে তিনি বলছেন যে ইসরায়েলের এটি খামখেয়ালি, এটা ঠিক হয় নাই। এবং তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে এই জন্য কড়া সমালোচনা করেছেন। যদিও নেতানিয়াহু আবার পাল্টা ঘোষণাও দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে সমঝোতা যতই হোক আমরা আমাদের কাজটা করে যাব। তো এরকম ইতিবাচক আলোচনা যখন ডোনাল্ড ট্রাম্প করছিলেন, এই করতে করতেই হঠাৎ করে আবার তিনি আজকে, অর্থাৎ এই যে 17 তারিখে ফ্রান্সে G7 যে সম্মেলন, সেই সম্মেলনে আবার নতুন করে হুমকি দিয়েছেন যদি চূড়ান্ত চুক্তিতে যদি ইরান শর্তগুলো না মানে তাহলে ইরানের উপর আমরা আবার বোমা হামলা করব। এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবশেষ ঘোষণা। তো এখন তিনি যখন এত ইতিবাচক কথা বলছিলেন, তারপরে আবার হঠাৎ করে এরকম আক্রমণাত্মক একটা ঘোষণা কেন দিলেন? কি বলেছেন সেটি আগে একটু আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন, চূড়ান্ত সমঝোতা চুক্তি শর্ত তার পছন্দ না হলে ইরানে আবারও হামলা চালানোর বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনে বুধবার ট্রাম্প বলেন, এটি মূলত একটি সমঝোতা স্মারক। যদি আমি এটা পছন্দ না করি তাহলে আমরা আবার তাদের উপরে হামলা চালাবো, তাদের মাথার উপরে বোমা ফেলবো। এমন সময়ে ট্রাম্পের এই মন্তব্য এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি প্রশমনে একটা খসড়া সমঝোতা স্মারকে সই হয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিজেই উল্লেখ করেছেন এই চুক্তিকে এখনও চূড়ান্ত নয় বলে উল্লেখ করেছেন। তো এখন এই যে এত পজিটিভ কথাবার্তার মধ্যে কেন আবার ট্রাম্প হুমকি দিয়ে যাচ্ছেন যে যদি চূড়ান্ত চুক্তি পছন্দ না হয় তাহলে আবারও বোমা হামলা চালাবো? এর পেছনে আমার কাছে মনে হয়েছে যে চীন এই যে ঘোষণা দিল, যখনই চুক্তি চূড়ান্ত, মানে সমঝোতা চূড়ান্ত হলো, তখন চীন ঘোষণা দিল যে ইরানের পুনর্গঠনে এবং লেবাননের পুনর্গঠনে তারা মানবিক সহায়তা করবেন এবং পুনর্গঠনে তারা সহযোগিতা করবেন। যখনই চীন এই ঘোষণাটা দিল, তারপরেই আমার কাছে মনে হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এখানে একটা ইগোতে লেগেছে এবং তিনি যে সুন্দর পরিকল্পনা করছেন যে ওই কী বলে যে
30,000 কোটি ডলারের যে একটা বিনিয়োগ তহবিল, সেটাতে তার নিয়ন্ত্রণ থাকবে। পাশাপাশি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিনিয়োগ করতে চায় এবং তেল সম্পদ এবং গ্যাস সম্পদের উপর সে যে নিয়ন্ত্রণ নিতে চায়, এই যে একটা পরিকল্পনা তার রয়েছে, সেই পরিকল্পনা যদি চীন এখানে বড় আকারের বিনিয়োগ নিয়ে বা সহায়তা নিয়ে ঢুকে পড়ে, তাহলে কিন্তু এখানে ট্রাম্পের সেই আধিপত্যটা বা সেই পরিকল্পনাটা কিন্তু ভেস্তে যাবে। এই কারণে ট্রাম্প আবার নতুন করে কিন্তু ইরানকে হুমকি দিচ্ছেন যে যদি চূড়ান্ত চুক্তিতে, যদি চূড়ান্ত সমঝোতা তার পছন্দ না হয়, তাহলে আবারও বোমা হামলা চালানো হবে। আমার কাছে এটি প্রথমত মনে হয়েছে। দ্বিতীয়ত যেটি মনে হয়েছে যে এই যে এই অঞ্চলে যেই বিনিয়োগ, একটা 30,000 কোটি টাকার যেই বিনিয়োগ তহবিল গঠন করার কথা বলা হচ্ছে, এই বিনিয়োগ তহবিলটা হবে মূলত আরব দেশগুলোর বড় কোম্পানি, পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের যে বড় কোম্পানিগুলো আছে তারা এটি এই বিনিয়োগটা করবে এবং এই বিনিয়োগের মধ্য দিয়ে একটা বড় ধরনের কর্মচাঞ্চল্য এবং অর্থনৈতিক চাঞ্চল্য ইরানে আসবে। এবং ইরান এখন যে গত প্রায় 2 দশকের বেশি সময় ধরে যে নানা রকমের নিষেধাজ্ঞার কারণে তারা যে তেল বিক্রি করতে পারছে না, তারা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না, বিভিন্ন বিশ্বের বিভিন্ন বড় বড় ব্যাংকে তাদের 120 বিলিয়ন ডলারের বেশি অর্থ পড়ে আছে, যেগুলো ছাড় করা যাচ্ছে না, এবং নিষেধাজ্ঞার কারণে তারা স্বাভাবিক প্রক্রিয়ায় তেল বিক্রি করতে পারছেন না। ফলে তাদের যে অর্থনৈতিক জীবনযাপন, তাদের মানুষের যে সাধারণ মানুষের যে জীবনযাপন, সেই জীবনযাপনে কিন্তু একটা স্থবিরতা আছে, সেই জীবনযাপনের মধ্যে কিন্তু একটা কঠিন বাস্তবতা আছে। সেই বাস্তবতা থেকে বেরিয়ে এসে ইরান এখন এই বিনিয়োগের মধ্য দিয়ে, এই যে অর্থনৈতিক কর্মচাঞ্চল্যের মধ্য দিয়ে তারা কি আবার স্বাভাবিক যে বিশ্ব অর্থনীতির স্রোত, যে পুঁজিবাজার, সেগুলোতে আবার যুক্ত হতে পারে কিনা, পারলে সেটি হয়তো ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা পজিটিভ পরিবেশ তৈরি করবে। ইরানকে যদি আবার মূল ধারায় তারা আনতে পারে এবং এ সব কিছুর বিনিময়ে যদি তারা ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে সরিয়ে আনতে পারে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলোতে আবারও তার নিয়ন্ত্রণটা নিতে পারবেন বা মার্কিন যুক্তরাষ্ট্র নিতে পারবে, এই বলে যে দেখো আমরা কিন্তু তোমাদের জন্য তোমার অঞ্চল নিরাপদ করে দিয়েছি, আমরাই কিন্তু এই সমঝোতা করেছি এবং ইরানকে মূল স্রোতে নিয়ে আসতে পেরেছি। তো সেই যে মূল স্রোতে ইরানকে নিয়ে আসা, সেটি কতটুকু সম্ভব হবে সেটি সময়ই বলে দেবে। কারণ এটি ইরানের যে বাহ্যিক অর্থনীতি, এতদিন একটা হয়তো পরিস্থিতি আছে, যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানের সমস্ত মানুষজন ইরান দেশকে রক্ষা করার আগে এক ধরনের প্রতিশ্রুতির মধ্যে আছে, কিন্তু যখনই একটা সমঝোতা হবে, যখনই একটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে, তখন তাদের যে অভ্যন্তরীণ অর্থনীতি, অভ্যন্তরীণ যে রাজনীতি, সেগুলো কিন্তু আবার তাদের মধ্যে যে নিজেদের মধ্যে মতভেদ আছে, সেই মতভেদগুলো কিন্তু আবার সামনে আসবে। ফলে তখন এটি কি হবে এবং নতুন যে অর্থনৈতিক কর্মকাণ্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমঝোতা, সেগুলোকে সবাইকে এক বাক্যে একইভাবে মেনে নেবে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু সামনে আসবে। ফলে এই যে আগামী দিনের ইরান পুনর্গঠন এবং সেখানকার যে নতুন রাজনৈতিক বাস্তবতা, সেটিতে মানে এক ধরনের রাজনীতি থাকবে। সেই রাজনীতিতে কে বেশি প্রভাব বিস্তার করে, চীন নাকি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ইকুয়েশনটা কিন্তু একটা বড় ইকুয়েশন। এ কারণে এখন দেখবেন যে যখনই সমঝোতা হয়ে যাবে বা চুক্তি হয়ে যাবে, তখনই ইরানকে ঘিরে এক ধরনের মানে কে এখানে আগে আসবে, কে কি সুবিধা দিবে বা কে কি সুবিধা পাবে, সেগুলো নিয়ে কিন্তু এক ধরনের প্রতিযোগিতা চলবে এবং সেই প্রতিযোগিতাটা কিন্তু এরই মধ্যে কিন্তু চোখে পড়ছে। তবে আমার কাছে যেটি মনে হয় যে ইরানিরা মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকের চেয়ে চীন ব্লকের দিকেই বেশি থাকবে, এটি নিশ্চিতভাবে বলা যায়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।